ক্যাপাডোসিয়া এমন একটি নাম যা শুনলে মনে আসে রহস্য, ইতিহাস এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কথা। কিন্তু ক্যাপাডোসিয়া আসলে কোথায়? এটি ছিল কি শুধু একটি ভূমি, নাকি এর গল্পে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের ভাবনার সীমানা ছাড়িয়ে যায়? আজকের ভিডিওতে আমরা ডিসকভার করব ক্যাপাডোসিয়ার ইতিহাস, এর লুকিয়ে থাকা রহস্য। চলুন শুরু করা যাক। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বর্ণনা অনুযায়ী আয়োনিয়ান বিদ্রোহের সময় ক্যাপাডোসিয়ানরা বৃষ পর্বত থেকে কৃষ্ণ সাগরের আশেপাশের এলাকায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কেন এই ভূমি এত গুরুত্বপূর্ণ ছিল? এর কারণ ছিল ভৌগোলিক অবস্থান। দক্ষিণে টরাস পর্বতমালা, পূর্বে উচ্চ ইউফ্রেটিস, উত্তরে পন্টাস এবং পশ্চিমে লাইকাউনিয়া ও পূর্বে গালাটিয়া। এসব প্রাকৃতিক সীমা ক্যাপাডোসিয়াকে এক বিশেষ অঞ্চল হিসেবে গড়ে তুলেছিল। ক্যাপাডোসিয়ার প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে অন্যতম আকর্ষণ পরিচিমনি। এ যেন প্রকৃতির হাতে তৈরি জাদুর রাজ্য। পাশাপাশি এটি ছিল খ্রিস্টান ধর্মের শিক্ষা ও প্রচারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। গোরেমে এবং ইহলারা উপত্যকায় শত শত গির্জা ও মঠ ছিল, যা নিপীড়নের সময় ভূগর্ভস্থ শহর হিসেবে কাজ করত। কিন্তু ক্যাপাডোসিয়ার এই নাম কোথা থেকে এলো? এর অর্থ কি? প্রাচীন ফার্সি থেকে উদ্ভূত কাট পাতুকা নামটির অর্থ নিম্নদেশ, তবে এর অন্য ব্যাখ্যাও রয়েছে। হিট্টাইট ভাষায় কাট্টা মানে নিচে আর প্যাডা মানে স্থান। এই ব্যুৎপত্তি থেকে বোঝা যায় ক্যাপাডোসিয়া একসময় হিট্টাইটদের অধীনে ছিল। এছাড়া হেরোডোটাস উল্লেখ করেছেন যে পার্সিয়ানরা ক্যাপাডোসিয়ানদের জন্য একটি বিশেষ নাম ব্যবহার করত, হোয়াইট সিরিয়ান বা লিউকোসিরি। তাদের মধ্যে একটি প্রধান উপজাতি ছিল মোসচই, যাকে বাইবেলে মেশেকের সাথে যুক্ত করা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন ওঠে, ক্যাপাডোসিয়ানরা কিভাবে বাইবেলের ঐতিহাসিক প্রসঙ্গে নিজেদের জায়গা করে নিল? বাইবেলে ক্যাপাডোসিয়ার উল্লেখ পাওয়া যায়। পেন্টেকোস্টের দিনে তারা তাদের নিজস্ব ভাষায় খ্রিস্টের পুনরুত্থানের গসপেল শুনেছিল। সেই সময়ে কিছু ক্যাপাডোসিয়ান ইহুদি ডায়াসপোরার অংশ ছিল যারা জেরুজালেমে অবস্থান করত। কিন্তু ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি ক্যাপাডোসিয়ার ভৌগোলিক এবং সাংস্কৃতিক প্রভাব কতটা বিস্তৃত ছিল? ক্যাপাডোসিয়া ছিল একটি উচ্চ মালভূমি যেখানে মাউন্ট এরসিয়াস ছিল সবচেয়ে উঁচু শৃঙ্গ। এর অভ্যন্তরীণ অবস্থান এবং উচ্চতার কারণে জলবায়ু ছিল চরম শুষ্ক গ্রীষ্ম এবং তুষারময় শীত। এর নদীগুলো যেমন সারুস, পিরামাস ও হ্যালিস যদিও নৌ চলাচলের জন্য উপযুক্ত ছিল না, তবুও এই অঞ্চলের ভূগোলকে প্রভাবিত করেছিল। এত বৈচিত্র্যময় ভূগোল ও জলবায়ুর মধ্যে ক্যাপাডোসিয়ার মানুষ কিভাবে তাদের জীবন ও সংস্কৃতি গড়ে তুলেছিল? ক্যাপাডোসিয়া ব্রোঞ্জ যুগের সময়ে হাট্টি নামে পরিচিত ছিল এবং হিট্টাইট সাম্রাজ্যের অংশ ছিল। তবে হিট্টাইট সাম্রাজ্যের পতনের পর এটি পারস্য সাম্রাজ্যের তৃতীয় প্রদেশে অন্তর্ভুক্ত হয়। এই সময়ে এটি একটি অত্যন্ত শক্তিশালী সামন্ত অভিজাততন্ত্র দ্বারা শাসিত হতো। কিন্তু পারস্য সাম্রাজ্যের অধীনে থেকে কিভাবে ক্যাপাডোসিয়া তার স্বতন্ত্র পরিচয় বজায় রেখেছিল? খ্রিস্টপূর্ব 550 থেকে 330 অব্দ পর্যন্ত পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ক্যাপাডোসিয়া। এরিয়ানদের রাজা দারিউস এবং জেরেক্সেসের সময় অঞ্চলটি তাদের অগ্নি উপাসনা এবং ধর্মীয় স্থাপত্যে সমৃদ্ধ হয়। স্ট্র্যাবো উল্লেখ করেন পারস্য এখানে তাদের অগ্নিমন্দির নির্মাণ করেছিল যেখানে পবিত্র আগুন জ্বালিয়ে রাখা হতো। কিন্তু যখন আলেকজান্ডার দি গ্রেট পারস্য সাম্রাজ্য ধ্বংস করলেন, ক্যাপাডোসিয়ার ভবিষ্যৎ কিভাবে পাল্টে গেল? খ্রিস্টপূর্ব 332 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর তার এক সেনাপতি এলাকাটি শাসন করার চেষ্টা করেন। কিন্তু এরিওরাতেস নামে একজন সাহসী নেতা ক্যাপাডোসিয়ানদের রাজারূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পারস্য শাসনের অবশিষ্ট প্রভাব ধীরে ধীরে বিলুপ্ত করে নিজস্ব রাজ্য গড়ে তোলেন এবং রাজ্যটি কৃষ্ণ সাগর পর্যন্ত বিস্তৃত করেন। কিন্তু এরিওরাতেসের রাজত্ব দীর্ঘদিন স্থায়ী হয়নি। তার মৃত্যুর পর রোমান সাম্রাজ্যের প্রভাব ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তাহলে ক্যাপাডোসিয়ানরা কিভাবে রোমান সাম্রাজ্যের অধীনে এলো?
রোমানরা ক্যাপাডোসিয়ার কৌশলগত গুরুত্ব বুঝতে পেরে 17 খ্রিস্টাব্দে এটি তাদের প্রদেশে পরিণত করে। বাইজেন্টাইন যুগে এসে খ্রিস্টধর্ম এই অঞ্চলে গভীর প্রভাব ফেলে। এখানে ক্যাপাডোসিয়ান ফাদার্স নামে পরিচিত 3 জন ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় দর্শনের ভিত্তি স্থাপন করেন। কিন্তু বাইজেন্টাইনদের সঙ্গে ক্যাপাডোসিয়ার সম্পর্ক সবসময় মসৃণ ছিল না। বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর ক্যাপাডোসিয়ার কি অবস্থা হয়েছিল? 1071 সালের মানজিকাতের যুদ্ধের পর সেলজুক তুর্কিরা ক্যাপাডোসিয়ার দখল নেয়। তুর্কি সংস্কৃতি ও ইসলামী স্থাপত্য এই অঞ্চলের দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করে। তুর্কি শাসনের সময় ক্যাপাডোসিয়া গুহা শহর এবং ভূগর্ভস্থ আশ্রয়গুলোর মাধ্যমে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে। কিন্তু এই গুহা শহরগুলো আসলে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? তারা কিভাবে দীর্ঘদিনের যুদ্ধ এবং দমন নীতির থেকে মানুষকে বাঁচাতে পেরেছিল? ক্যাপাডোসিয়ার গুহা শহরগুলো খ্রিস্টান নিপীড়নের সময় আশ্রয়স্থল হিসেবে কাজ করত। কাইমাকলি এবং দেরিনকুয়ু শহরগুলোতে বহুতলা বিশিষ্ট গুহা তৈরি হয়েছিল, যেখানে কয়েক হাজার মানুষ নিরাপদে থাকতে পারত। প্রতিটি গুহায় ছিল সুপরিকল্পিত ফাঁদ, গোপন সুড়ঙ্গ এবং দরজা সিল করার পদ্ধতি। কিন্তু এত সুরক্ষার প্রয়োজন হয়েছিল কেন? এখানে মানুষের বসবাস করার অন্যতম কারণ ছিল শত্রুর যুদ্ধ এবং আক্রমণ থেকে বাঁচা। মাটির নিচের জীবন ছিল শুধুমাত্র শত্রু আক্রমণের হাত থেকে বাঁচার জন্য নয়, বরং এটি ছিল মানুষের টিকে থাকার সংগ্রাম। এই শহরগুলোতে অন্ধকার এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, তবে ক্যাপাডোসিয়ান মানুষরা অত্যন্ত চতুরভাবে এই সমস্যাগুলো সমাধান করেছিল। তারা ভূগর্ভস্থ শহরে বাতাসের সঠিক প্রবাহ নিশ্চিত করতে একটি বিশেষ পদ্ধতি তৈরি করেছিল। মাটির নিচে মানুষের জীবন ছিল কঠিন, কিন্তু তাদের বুদ্ধিমত্তা ও টিকে থাকার প্রবণতা তাদের এই সমস্যা মোকাবেলা করতে সক্ষম করেছিল। এছাড়া খ্রিস্টানরা যখন রোমান সাম্রাজ্যের অত্যাচারের শিকার হয়েছিল, তারা এই ভূগর্ভস্থ শহরগুলোতে আশ্রয় নিয়েছিল। সেখানে গোপন গির্জা এবং ধর্মীয় স্থান তৈরি করা হয়েছিল, যেখানে তারা নিজেদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারত। আজও কিছু গির্জায় খোদাই করা বাইবেলের ছবি দেখা যায়, যা এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় স্থানগুলোর সাক্ষী। হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে আসেন এবং স্থানটির ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পরিচিম্নির আশেপাশের বিশাল ভূপ্রকৃতি এবং ভূগর্ভস্থ শহরের গল্প এখন বিশ্বের কাছে এক অসীম রহস্য হয়ে দাঁড়িয়েছে। ক্যাপাডোসিয়ার ইতিহাস, ভূগর্ভস্থ শহর এবং পরিচিম্নির রহস্যগুলো আমাদের শেখায় কিভাবে মানুষের মেধা, সংগ্রাম এবং অভিযোজনের ক্ষমতা তাদের টিকে থাকার জন্য কাজ করছে। অতীতের শিক্ষা থেকে বর্তমানের পর্যটন। ক্যাপাডোসিয়ার মাটির নিচে যে রহস্যময় ইতিহাস লুকিয়ে আছে তা আজ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। গুহা হোটেল, বেলুনে চড়ে সূর্যোদয় দেখা এবং প্রাচীন মন্দির ঘুরে দেখা যেন ইতিহাস আর প্রকৃতির সঙ্গে সরাসরি কথা বলার মতো। তাহলে আজকের ক্যাপাডোসিয়া কি শুধুই পর্যটকদের জন্য, নাকি এখানকার মানুষ এখনও তাদের পুরানো ঐতিহ্য ধরে রেখেছে? ক্যাপাডোসিয়া শুধু অতীত নয়, এটি বর্তমানেও ঐতিহ্য এবং আধুনিকতার এক মিশ্রণ। এখানকার মানুষ জীবনযাত্রা, তাদের শিল্প এবং সংস্কৃতি আজও প্রাচীন পারস্য, বাইজেন্টাইন ও তুর্কীয় ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। তাই ক্যাপাডোসিয়া একবার দেখলে তার প্রেমে পড়তে হয়। আপনার কি মনে হয় ক্যাপাডোসিয়ার এই ইতিহাসের কোন বিশেষ দিক আপনার জন্য সবচেয়ে আকর্ষণীয়? পরবর্তী ভিডিওতে আমরা মাউন্ট নেমরুতের রহস্য উন্মোচন করার চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকুন। সাবস্ক্রাইব।